এই যে ম্যাডাম, আর কতক্ষণ ঘুমাবেন? এবার তো উঠুন, সকাল 6টা বাজে। এটা আপনার বাপের বাড়ি নয় যে 10টা পর্যন্ত ঘুমাবেন। কিন্তু জয়ের ডাক যেন ঘুমন্ত নিহার কানেই পৌঁছালো না। জয় এবার আর সহ্য করতে না পেরে নিহার কোমরে দিল একটা লাথি। জয়ের শক্ত পায়ের লাথি খেয়ে নিহা আদো আদো চোখ খুলে তাকালো। সামনের মানুষটিকে দেখে বড় সড়ো একটা যাক, উঠলি তাহলে ভালোই হলো, নয়তো আর একবার ডাকতে হলে কপালে শনি ছিল। বাই দ্য ওয়ে, জলদি উঠে আমার জন্য ব্রেকফাস্ট রেডি কর, আর শার্ট প্যান্টগুলো আয়রন করে রাখিস। আর একটা কথা, হাত ঘড়িটা খুঁজে রাখিস। ওটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আমি মর্নিং ওয়াকে যাচ্ছি, আধ ঘন্টার মধ্যে এসে যেন সব কিছু রেডি পাই। অ্যান্ড ইউ নো না, আমি প্রতিদিন কয়টায় ঘর থেকে বেরোই। সো হারি আপ, নয়তো কাল রাতের মারের কথা নিশ্চয়ই ভুলে যাসনি। মাইন্ড ইট। ধমক দিয়ে বলে জয় গদগদ পায়ে রুম থেকে বের হয়ে গেল। আর নিহা এক দৃষ্টিতে জয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। আসলে কাল রাতে স্বামী নামক মানুষটির হাতে মার খেয়ে নিত্যকার মতো কখন যে ঘুমিয়ে গিয়েছিল তার কোনো হিসেব নেই। এই হবে হয়তো রাত 1টা-2টার দিকে। শোয়া থেকে উঠে বসতে গিয়েও যেন হাজারো ব্যথা অনুভব করতে হলো শরীরে। নিহার প্রতিদিনকার অভ্যাস এটা। স্বামী নামক মানুষটার হাতে বিনা দোষে কোনো না কোনো অজুহাতে সারাদিন একবার মার খাবেই খাবে। আর এখন যেন এটা মারটা নিহার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। পৃথিবী উল্টে গেলেও, পৃথিবীর সবকিছু পাল্টে গেলেও নিহার শরীরে মারটা যেন পাল্টায় না কোনোভাবে। কালো তার ব্যতিক্রম হয়নি। সামান্য একটা ভুলের রেশ ধরে ওকে পশুর মতো মেরেছে স্বামী নামক জানোয়ারটি। জয়ের মার খেয়ে ফ্লোরেই শুয়ে নীরবে চোখের জল ফেলেছে সে। কান্নাটাও আজকাল নীরবে আসে, কারণ শব্দ করে কান্না করলেও এই বাড়িতে কান্না শোনার জন্য কেউ নেই। আর যে ওর কান্না শুনবে সে তো কখনো শুনবেই না, হয়তো ওর এই আর্তনাদ। কাল মার খাওয়ার মেইন কারণ হচ্ছে কাল রাতে যখন জয় খাবার খেয়ে রুমে এসেছিল, তখন প্রতিদিনের মতো সে রুমে চলে আসার একটু পর নিহা ওর জন্য 1 কাপ গ্রিন টি নিয়ে এসেছিল। মূলত ওই নিহাকে বিয়ের পরদিন করা আদেশ দিয়ে রেখেছে যেন প্রত্যেকদিন রাতে সে রুমে আসার পর 1 কাপ গ্রিন টি বানিয়ে আনে। আর যদি এর বিপরীত হয় তাহলে কপালে দুঃখ আছে। তাই নিহাও স্বামীর আদেশকে মান্য করে প্রতিদিন জয়ের জন্য গ্রিন টি নিয়ে আসে। কিন্তু কাল রাতে নিহার কিচেনে একটু বেশি কাজ ছিল বলে রুমে আসতে একটু দেরি হয়ে যায়, আর ভুলবশত গ্রিন টিও আনতে ভুলে যায়। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। ব্যাস, আর কি লাগে জয় নিহার গায়ে হাত তোলার জন্য। প্যান্টের বেল্ট খুলে পাষাণের মতো নিহার শরীরের প্রতিটা অংশে আঘাত করেছিল। আর নিহা সইতে না পেরে ফ্লোরেই লুটিয়ে পড়েছিল। তারপর ব্যথাযুক্ত শরীর নিয়ে কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। নিহা এবার কাতরাতে কাতরাতে আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়ালো। সারা শরীরে ব্যথা করছে, কিন্তু এই ব্যথাটাও এখন ওর জন্য বিষের মতো হয়ে দাঁড়িয়েছে। কারণ এই অসহ্য ব্যথা নিয়ে এখন কলুর বলদের মতো সারাদিনের কাজগুলো করতে হবে। আর যদি এর বিপরীতে একটু এদিক সেদিকছে, কারণ এই অসহ্য ব্যথা নিয়ে এখন কলুর বলদের মতো সারাদিনের কাজগুলো করতে হবে। আর যদি এর বিপরীতে একটু এদিক সেদিক হয় তাহলে আবারও জয় ওর গায়ে হাত তুলতে দুইবার ভাববে না। যদিও জয় সারাদিন বাড়িতে থাকে না, কিন্তু নিহার ভুল ত্রুটিগুলো যেন জয়ের কাছে পৌঁছতে 2 মিনিটও লাগে না। নিহা ওয়াশরুমে গেলে ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে আসলো ব্রেকফাস্ট রেডি করবে বলে। কি অদ্ভুত, বাসায় সার্ভেন্ট থাকা সত্ত্বেও নিহাকে বাড়ির সব কাজ করতে হয়। সার্ভেন্ট যেন নামমাত্র এই বাড়িতে আছে। হয়তো রায়হান সাহেবের ভয়ে সার্ভেন্টকে মা, ছেলে আর মেয়ে কেউ বিদায় করেনি, কারণ নিহার ওপর ওদের অমানসিক টর্চারগুলো যে ধরা পড়ে যাবে। নিহা নাস্তা তৈরি করছে আর কান্না মিশ্রিত চোখে ভাবছে কতটা সুন্দর ছিল তার জীবন। 1 বছর আগেও সে কতটা হাসতো, কত খুশি ছিল এই মেয়েটি। আর এখন নিয়তি এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে আর চাইলেও হাসি বের হয় না মুখ দিয়ে। শুধু মিথ্যে হাসির অভিনয় করে যেতে হয় দিনের পর দিন। 1 বছরের ব্যবধানে সবকিছু যেন পাল্টে গিয়েছে। হ্যাঁ, নিহার বিয়ে হয়েছে প্রায় 1 বছর ছুঁই ছুঁই। আর 1 বছরে এমন কোনো দিন যায়নি ছেলের সাথে তার একমাত্র মেয়ের বিয়ে হলে হয়তো মেয়েটা সুখেই থাকবে। কারণ জয়দের ঘরে তেমন কোনো লোক নেই, শুধু জয়, জয়ের ছোট বোন জেসি আর জয়ের বাবা মাই আছেন। নিহার বাবা ভেবেছিল মেয়েকে কম সদস্যের পরিবারে বিয়ে দিয়ে মেয়েকে তেমন খাটুনি করতে হবে না, মেয়েটা ওনার সুখেই থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো রায়হান সাহেব অনেক ভালো একজন মানুষ, তাই ওনার ছেলে মেয়ে আর বউ ও নিশ্চয়ই অনেক ভালো হবে। কিন্তু ওই যে কথায় আছে না, পানি অল্প হলেও কুমির সহজেই থাকতে পারে, এখানেও ঠিক তাই। জয়ের বাবা ছাড়া বাকি 3 জনই নিহার গায়ে হাত তুলেছে, নিহাকে রোজ কথা শোনায়। নিহা ব্যথাযুক্ত শরীর নিয়ে যত দ্রুত সম্ভব সকালে নাস্তা রেডি করে রুমের দিকে হাঁটা ধরলো, কারণ এখন আবার জয়ের শার্ট প্যান্ট এগুলো আয়রন করতে হবে। আর ওর শার্ট প্যান্ট আয়রন করা মানে যুদ্ধে জয়ী হওয়া, কারণ ওর শার্ট প্যান্টগুলোতে এত ভালো করে আয়রন করতে হয় যে 2টা শার্ট প্যান্ট আয়রন করতে 10টা শার্ট প্যান্ট আয়রন করার সমপরিমাণ সময় লাগে। তার উপর আবার ঘড়িটাও খুঁজে বের করতে হবে, কে জানে ঘড়িটা কোথায় পড়ে আছে, নয়তো আবার ওকেই চোর ভেবে দোষারোপ করবে। নিহা রুমে এসে শার্ট প্যান্ট আয়রন করে ঘড়িটাও খুঁজে বের করে ড্রেসিং টেবিলের ওপর
রাখলো। আজ ভাগ্য হয়তো ওর পক্ষে ছিল বলে সব জয় আসার আগেই করে ফেলতে পেরেছে, নয়তো কত সময় এসব করতে না পারে বলে সকাল সকাল চর আর থাপ্পড় কপালে জোটে। কিন্তু আমাদের সমাজে আজও একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। নিহার ক্ষেত্রেও ঠিক তাই। সবকিছু ঠিকঠাক করলেও যেন জয়ের চোখে ওর কিছু একটা ভুল পড়বেই। আজও তার ব্যতিক্রম হলো না। সব রেডি করার পর যখন জয় মর্নিং ওয়াক করে বাসায় আসলো তখন নিহা ডাইনিংয়ে ছিল। মূলত ডাইনিংয়ে সবার জন্য নাস্তা সাজাচ্ছিল। ডাইনিংটা ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ হওয়ায় ড্রয়িং রুম থেকে ডাইনিংটা সরাসরি চোখে পড়ে। জয় বাহির থেকে এসে ড্রয়িং রুমের সোফায় রেস্ট করার জন্য বসতেই ডাইনিংয়ে নাস্তা সাজানো নিহার দিকে চোখ গেল আর সাথে সাথে ডাক দিল, নিহা, নিহা। জয়ের কণ্ঠটা বেশ রাগান্বিত শুনিয়েছে। সাথে সাথে জয়ের ডাক অনুসরণ করে জয়ের দিকে তাকালো নিহা। আমার জন্য এক গ্লাস জুস বানিয়ে নিয়ে আয় তো রুমে, আজকে খুব টায়ার্ড লাগছে। তাড়াতাড়ি আনিস, ফ্রেশ হতে হবে আমার আবার। নিহা হাতের কাজ রেখে দ্রুত জয়ের জন্য এক গ্লাস জুস বানিয়ে নিয়ে রুমে গেল। জয় বিছানায় বসেছিল। নিহা ধীর পায়ে হেঁটে জয়ের সামনে গিয়ে ওর দিকে জুসের গ্লাসটা এগিয়ে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত জুসের গ্লাসটা নিহা জয়ের হাতে দিতেই গ্লাসটা ধপ করে ফ্লোরে পড়ে গেল। সামান্য জুস গিয়ে জয়ের গায়েও পড়ল। ব্যাস, এতটুকুতে জয় যেন রেগে ফায়ার। যদিও গ্লাসটা নিহার হাত থেকে নয় বরং ওর হাত থেকেই পড়েছে, কিন্তু তাতে কি? ওই যে কথায় আছে না, যত দোষ নন্দঘোষ। জয়ের ক্ষেত্রেও ঠিক তাই। দোষটা তার হলেও সে মানতে নারাজ। সব দোষ গিয়ে পড়ল নিহার উপর। রেগে মেগে বসা থেকে উঠে জোরে একটা চর বসিয়ে দিল নিহার গালে। তারপর রাগী গলায় বলল, কিরে, একটা কাজও ঠিক করে করতে পারিস না? হ্যাঁ, তোর বাবা মা কি তোকে কোনো কাজ শেখায় নাই? যখনই দেখিস শুধু হুটহাট এটা ফেলে দিস ওটা ফেলে দিস। ঘরের জিনিসগুলো কি তোর বাপের টাকা কেনা? এভাবে হাত থেকে ফেলে দিস যে। অবশ্য তোর বাপের তো আমাদের বাড়ির চাকর হওয়ার সামর্থ্য নাই। এসব কখনো চোখ থেকে দেখেছে নাকি? তাই তো মেয়েকে বড় লোকের ছেলে দেখে গলা ঝুলাই দিছে। ছোট লোক কোথাকার। রাগী কণ্ঠে কথাগুলো বলে জয় নিজের গায়ে পড়া জুসগুলো হাত দিয়ে হালকা সারিয়ে নেওয়ার চেষ্টা করলো। নেহা জয়ের সব কথা, এমনকি ওর হাতের মারধর পর্যন্ত সবকিছু সহ্য করতে পারলেও কেন যেন নিজের বাবা মাকে নিয়ে কিছু বলে সেটা সহ্য করতে পারে না। এখনো পারল না। জয়ের দিকে তাকিয়ে বলেই ফেললো, তবে কণ্ঠটা বেশ শান্ত রেখেই বলল, প্লিজ আপনার যা বলার আমাকে বলবেন, কিন্তু আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না। দোষটা আমিই করেছি। ওনাদের কেন আপনি এখানে টেনে আনছেন? দরকার পড়লে আপনি আমাকে মারেন, কাটেন, যাই করেন, তবু প্লিজ ওনাদের নিয়ে কিচ্ছু বলবেন না। ওনাদের তো কোনো দোষ নেই। ব্যাস, নিহার কণ্ঠ শান্ত হয়ে বলা কথাগুলো যেন জয়ের রাগকে বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জয় এমনিতে ওর কথার পিঠে কথা বলা পছন্দ করে না। তার উপর এখন তো ওর কথার পিঠে কথা বলা ব্যক্তিটা ওর সবচেয়ে অপছন্দের ব্যক্তি নিহা। জয়ের যেন কথাগুলো সহ্য হলো না। রাগী চোখে নিহার দিকে তাকালো। নিহা তোর চাহনি দেখেই ভয়ের শুকনো ঢুক গেলছে। এখন না জানি আবার সকাল সকাল কপালে কি আছে। কথাগুলো বলে যে জয়ের রাগকে বাড়িয়ে দিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারছে, কিন্তু ওর বাক দোষ কি? ও দোষ করেছে, যা বলার ওকে বলবে, কিন্তু ওর বাবা মাকে কথা শোনাবে কেন? বাবা মায়ের তো কোনো দোষ নেই। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর বাবা মাকে নিয়ে কথা বলেছে বলে খুব গায়ে ফসকা পড়েছে না? এই তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? তোকে আজ আমি। বলেই জয় নিজের প্যান্টের বেল্টটা খুলে নিতে লাগলো। নিহা যেন বেল্ট খুলতে দেখেই ভয়ে সিটিয়ে গিয়েছে। হাত পা রীতিমতো কাঁপছে ওর। এখন আবার গরু ছাগলের মতো মার খেতে হবে। কথাটা ভাবতেই নিহার সারা শরীর কাঁপছে। নিহা কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না, কারণ সে বরাবরই নিজের জন্য জয়ের কাছে কোনো সাফাই দিতে পারে না। আজ পর্যন্ত একটাবারও নিজের নির্দোষ হওয়ার কথা বলতে পারল না জয়ের কাছে। সবসময় বিনা দোষেই চর, থাপ্পড়, বেল্টের মার এসব সহ্য করেছে। এখনো তাই হলো। জয় নিজের বেল্ট খুলে পশুর মতো মারতে লাগলো নিহার শরীরে। বল, আর কখনো মুখের উপর কথা বলবি? বল, আর কোনোদিন এই দুঃসাহস করবি কিনা আমার মুখের উপর কথা বলা? হ্যাঁ, আমার মুখের উপর কথা বলা? তোকে আজ আমি মেরে ফেলবো, ছোট লোক কোথাকার। জয় কথাগুলো বলছে আর নিহার শরীরে একটা করে বেল্টের আঘাত করছে। নিহা যেন এত মার সহ্য করতে না পেরে ফ্লোরেই লুটিয়ে পড়ল। ও মা, আল্লাহ, ও মা, আল্লাহ। কিন্তু নিহার এসব আর্তনাদ কি আর জয়ের কানে পৌঁছাচ্ছে? নিহার ফ্লোরে লুটিয়ে পড়াটা যেন ওর জন্য মারতে মারতে আরও সুযোগ হয়েছে। বেল্টের আঘাতের পাশাপাশি এবার পা দিয়ে লাথি দিতে লাগলো নিহার পেটে, পিঠে। আর নিহা সে তো বোবার মতো মুখ বুজে সব মার সহ্য করে যাচ্ছে। জয় ততক্ষণ নিহার শরীরে আঘাত করেছে যতক্ষণ না সে নিজে ক্লান্ত হয়েছে। যখন নিহাকে মারতে মারতে নিজের হাতটাই ব্যথা হয়ে আসলো তখন মারটা থামিয়ে বেলটা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল। আর নিহা সেখানে শুয়ে রইল।
কাল রাতে আর আজ সকালের মার খেয়ে এখন যেন পুরো শরীরটাই অসাড় হয়ে পড়েছে নিহার। পুরো শরীর যন্ত্রণা করছে ব্যথায়। ফ্লোর থেকে উঠে বসার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। জয় আসার আগে আগে কয়েকবার উঠে বসতে চেয়েও ব্যর্থ হলো। প্রায় আধ ঘন্টা পর জয় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, আর এসে এখনও নিহাকে ফ্লোরে শুয়ে কাতরাতে দেখে নাক চোখ কুঁচকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। হয়তো প্রতিদিনের মতো আজও কোনো ক্লাব বা হোটেলে যাওয়ার জন্য রেডি হবে এখন, আর নয়তো বা গার্লফ্রেন্ডকে ডেটিংয়ে নিয়ে যাওয়ার জন্য রেডি হবে। রেডি হতে হতে আয়নার দিকে তাকিয়ে জয় বলল, আর শুয়ে না থেকে এবার উঠে গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দে। অনেক জামা কাপড় জমা হয়ে আছে আমার। এখনো বেঁচে আছিস, মরে যাস নাই যে এতক্ষণ মরার মতো শুয়ে থাকবি। জলদি ওঠ, ওয়াশরুমে যা। 20 মিনিটের মধ্যেই জয় রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু নিহাকে এখনো ফ্লোরে শুয়ে থাকতে দেখে মেজাজটা যেন চটে গেল। তবে গায়ে হাত না তুললেও ধমক দিতে ভুল করল না। কি হলো, এখনো শুয়ে আছিস যে? আজকে সারাদিন শুয়ে থাকার প্ল্যান করেছিস নাকি? বলেছি না আমার সব কাপড়গুলো ধুয়ে দিতে, কথা কি কানে যায় না? জলদি ধুয়ে শুকিয়ে সন্ধ্যার আগে আয়রন করে রাখবি, আমাকে যেন আর বলতে না হয়। আমি এখন বাইরে যাচ্ছি, এসে যদি কোনো রকম অনিয়ম দেখি তাহলে হচ্ছে তোর। বলেই জয় রুম থেকে বেরিয়ে গেল। নিহা প্রায় 1 ঘন্টা পর ব্যথাযুক্ত শরীর নিয়ে কাপড় ধোয়া শেষ করলো। এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে, আর তাই কোনো রকম দেরি না করে কিচেনের দিকে হাঁটা ধরলো। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ দেখা হলো জেসির সাথে। জেসি ডাইনিং থেকে আসছিল। নিহাকে কুড়িয়ে হাঁটতে দেখে থেমে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাবিজি, আমার ভাইয়া বুঝি আজকেও আদর করেছে? আচ্ছা, আজকে আদরের ডোজটা একটু বেশিই ছিল। অবশ্য তোমাকে দেখেই বোঝা যাচ্ছে আজ ডোজ একটু বেশি হয়েছে। বলি কি, এত কিছুর পরেও কেন পড়ে আছো এই বাড়িতে? এবার হলেও তো চলে যেতে পারো, গেও কোথাকার। তখনই শায়লা বেগম অর্থাৎ জয়ের মা আসলো। উনি তাচ্ছিল্যে হেসে বললেন, আরে জেসি, কি বলছিস তুই এসব? কাকে কি বলছিস? ও কেন যাবে এখান থেকে? ও তো এই বাড়িতেই রাজত্ব করবে বলেই পণ করে এই বাড়িতে ঢুকেছে। দেখছিস না তোর বাবাকে কিভাবে বশ করে নিয়েছে? বন্ধুর মেয়ে করে করে তো সব সময় মাথায় তুলে রাখে। আমাদের কোনো কথা বিশ্বাসই করে না ওর কথা ছাড়া। ভাগ্যিস জয়া আমাদের সাথে ছিল, নয়তো এই গেয় ভূতটা তো পুরো বাড়ি নিজের কবজায় নিয়ে নিত। যত সব। কেন যে তোর বাবা এই গেয় মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে গেল আমি বুঝি না। আমার ছেলে ওর থেকেও 1000 গুণ সরস মেয়ে বিয়ে করতে পারতো। এসব বলতে বলতে শায়লা বেগম আর উনার গুণধর মেয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন, আর নিহা চুপচাপ কিচেনে চলে গেল। কোনো রকম রিয়্যাক্ট কিংবা প্রত্যুত্তর করলো না, কারণ এসব আজ নতুন নয়। প্রতিদিনই এসব নানান কথা ওকে শুনতে হয়। এই বাড়িতে আসার পর থেকে ওর কপালে খাবারের চেয়ে কথা আর মার জুটে বেশি। মাঝে মাঝে তো বলতে গিয়ে গায়ে হাত তুলে মা মেয়ে, আর সবসময় ভাবে কিভাবে জয়কে দিয়ে মার খাওয়াবে নিহাকে। জয় এমনিতেও এই বিয়েতে রাজি ছিল না, কারণ নিহা গ্রামের মেয়ে আর জয় হচ্ছে শহরের আধুনিক ছেলে, যাকে বলে আলট্রা মডার্ন। সবসময় পার্টি, ক্লাব, নেশা করা, বাবার কামানো টাকা অযথা খরচ করাই হচ্ছে জয়ের নিত্যদিনের কাজ। আর নিহাকে বউ হিসেবে না মানার দ্বিতীয় কারণ হচ্ছে জয়ের একটা গার্লফ্রেন্ড আছে, মীরা। সেও জয়ের মতো ওভার স্মার্ট, যে কারণে জয়ের পুরো ফ্যামিলির চোখের মনি সে, শুধুমাত্র জয়ের বাবা ছাড়া। রায়হান সাহেব তো এই মেয়েটাকে দু চোখে সহ্য করতে পারে না। ওনার কলিজার টুকরো হলো নিহা, যাকে উনি নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন। তবে রায়হান সাহেব জানেন না যে ওনার ছেলে মীরাকে ভালোবাসে। উনি মনে করেন মীরা মেয়েটা শুধুই ওনার ছেলের বন্ধু, তাছাড়া আর কিছুই নয়। দিনটা কোনো মতে পেরোলেও রাতটা যেন বরাবরই কালো। রাতে সবাই ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে, তবে নিহা বাদে, কারণ নিহার ডাইনিংয়ে বসাটা ওরা মা ছেলে মেয়ে কেউ পছন্দ করে না। যদিও রায়হান সাহেব প্রতিদিনই বলেন নিহাকে ডাইনিংয়ে বসতে, কিন্তু নিহা বসে না, কারণ শ্বশুর চলে যাওয়ার সাথে সাথে ওর কি হবে সেটাও ভালো করেই জানে। সবার খাওয়া হয়ে গেলে নিহা এবার ডাইনিং পরিষ্কার করে কিচেনে গিয়ে নিজেও খেয়ে নিল, তবে সবার মতো মাছ মাংস দিয়ে নয়, শুধু বেগুন ভাজি আর ডাল দিয়ে, যেটা ওরা রুটিন করে দিয়েছে। নিহার খুব ইচ্ছে হয় অন্য কোনো সবজি কিংবা মাছ মাংস কিছু দিয়ে খেতে, কিন্তু তবুও এসব দিয়ে খেতে হচ্ছে, কারণ ওদের রুটিনের বাইরে একটু ব্যতিক্রম হলে কপালে ভাতও জুটবে না। এই তো কিছুদিন আগে নিহার এসব দিয়ে রোজ রোজ খেতে ইচ্ছে করছিল না বলে 1 পিস মুরগির মাংস আর একটু ঝোল নিয়েছিল। ব্যাস, শাশুড়ি আর ননদ মিলে 2 দিন না খাইয়ে রেখেছে ওকে।
তাই এখন আর মন চাইলেও আর না চাইলেও এসব দিয়ে খায়। কারণ ওই যে কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। নিহার ক্ষেত্রেও ঠিক তাই। একেবারে না খেয়ে উপোস থাকার চেয়ে সবজি দিয়ে হলেও খেয়ে পেট ভরানো উচিত। কি আজব, যেই বাড়ির চাকররাও মাছ মাংস দিয়ে ভাত খায়, সেখানে নিহার কপালে সামান্য ডাল আর বেগুন ভাজিই জুটে। নিহার রুমে এসে দেখে জয় ফোনে হেসে হেসে কথা বলছে। নিহার বুঝতে বাকি হলো না যে জয় মীরার সাথেই কথা বলছে। ও কিছু না বলে প্রতিদিনের মতো চুপচাপ ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল, কারণ এটাই তার স্থান। এই 1 বছরে একটা দিনেও জন্য স্বামীর পাশে জায়গা হয়নি তার। বিয়ের প্রথম রাতে স্বামী নামক অমানুষটি নিচে ছুঁড়ে মেরেছিল ওকে। স্বামীর ভালোবাসা তো দূর, এই মানুষটির থেকে আজ পর্যন্ত একটা ভালো কথাও শুনতে পায়নি নিহা। সবসময় দাসীর মতো ব্যবহার করে। নিহার মনে হয় জয় ওর সাথে যেমন ব্যবহার করে তেমন ব্যবহার কেউ বাড়ির চাকরের সাথেও করে না। কই, চাকরদের সাথে তো কত সুন্দর করে কথা বলে, তাহলে ওর সাথে কেন এমন আচরণ করে? কথাগুলো ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল নিহার। জয়ও বেশ কিছুক্ষণ ফোনে কথা বলে বিছানায় এসে শুয়ে পড়ল, তবে শোয়ার আগে নিহাকে আদেশ দিতে ভুল করল না। শোন, কাল আমার একটা পার্টিতে যেতে হবে, তুই আমার কিছু কাপড় আয়রন করে রাখিস পার্টির জন্য। আজই তো কতগুলো করলাম, আবার করতে হবে কেন? ওখান থেকে একটা পড়ে গেলে হয় না? তোকে যেটা বলেছি সেটা করবি, ব্যাস। আমি এত কথা শুনতে চাই না। আজ মুডটা একটু ভালো, তাই গায়ে হাত তুললাম না, নয়তো আমাকে উপদেশ দেওয়ার মজা বুঝাই দিতাম। যত সব কেউ ভূত কোথাকার। কথাগুলো বলে জয় ওপাশ ফিরে গেল। রাতটা প্রতিদিনের মতোই পার হয়ে গেল। পরদিন সকালবেলা নিহা উঠে রোজকার মতো সবার জন্য নাস্তা বানিয়ে ডাইনিংয়ে রাখলো, যেন কোনো রকম ত্রুটি না হয় তার জন্য। সবাই আসার আগেই সব টেবিলে সাজিয়ে রেখেছে। একটু পরেই সবাই এক এক করে ডাইনিংয়ে আসলো। সবাই ডাইনিংয়ে বসতেই নিহা সবাইকে নাস্তা সার্ভ করতে লাগলো। কিরে মা, তুই খাবি না? একদিনও তো আমাদের সাথে বসে খেতে দেখলাম না। আজ আমাদের সাথে খাবি, বস। নাস্তা যারটা সে নিয়ে খাবে। রায়হান সাহেবের মুখের ওপর কেউ কথা বলতে পারে না, তাই সবাই রেগে মেগে দাঁতে দাঁত চেপে খাচ্ছে। তবে নিহা বেশ বুঝতে পারছে সবার মনে কি চলছে, আর ও এটাও ভালো করে জানে শ্বশুর অফিসে চলে গেলে ওরা ওর সাথে কি করবে। তাই নিহা মুখে মেকি হাসি টেনে বলল, না বাবা, আপনারা খান, আমি পরে খাবো। আর তাছাড়া আমার এখনো ক্ষুধাও লাগেনি। তুইও না? আচ্ছা ঠিক আছে, তবে টাইমলি খেয়ে নিস, নয়তো শরীর খারাপ করবে। জি বাবা। শায়লা বেগম স্বামীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ওনার বুঝে আসে না ওনার স্বামী ঘরের বাকি সবার থেকে এই মেয়েটাকে কেন বেশি গুরুত্ব দেয়। শায়লা বেগম মনে মনে বিড়বিড় করে বললেন, যত সব আদিক্ষেতা, নিজের মেয়ের খোঁজ নেই, অন্যের মেয়ের জন্য দরদ উতলে উতলে পড়ছে। জয়, তুই কি এখনো ডেই ডেই করে ঘুরে বেড়াবি? স্টাডি কমপ্লিট করেছিস? এখনো কি ঘুরে বেড়ানোর সময়? এবার হলেও তো আমার বিজনেসে হাত লাগাতে পারিস নাকি? আর তুমি ছেলেকে তো দিন দিন কুবুদ্ধি দিয়ে অধপথে পাঠাচ্ছ। এখন হলে অন্তত ছেলেকে বুঝাও, নয়তো পরে মাথা ফাটলেও কাজ হবে না। দেখো। বাবার কথা শুনে জয় খাবার খেতে খেতে বলল, ড্যাড, মমকে কিছু বলো না। আমি সময় হলে নিজ থেকে অফিস যাব, তোমার বলতে হবে না। বাবা, তুই তোর ড্যাডের কথা শুনিস না। সে তোর স্বাধীনতা খর্ব করতে চাইছে। এজন্যই তো তোর মজা করার সময়, বিজনেস করার জন্য অনেক টাইম পড়ে আছে, তখন করিস। এখন এনজয় কর। রায়হান সাহেব স্ত্রীর কথা শুনে দিলেন এক ধমক, যেটা শুনে সবাই একেবারে চুপ হয়ে গেল। কারণ এখন কেউ কিছু বললে রায়হান সাহেব যে সবার খাওয়া শুদ্ধ বন্ধ করে দিবে সেটা সবাই ভালো করেই জানে। রায়হান সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বললেন, জয়, দেখিস তোর মাঝে তোর কত বড় ক্ষতি করছে সেটা একদিন বুঝতে পারবি। এখন তো আমার কথাকে পাত্তা দিচ্ছিস না, এমন একদিন আসবে যেদিন তুই বুঝতে পারবি আমি কেন কথাগুলো বলতাম। এরপর খাবার শেষ করে যে যার কাজে চলে গেল। অর্থাৎ রায়হান সাহেব অফিসে, জয় বন্ধুদের সাথে বাইরে, আর ওরা মা মেয়ে দুজনে গেল পার্লারে রূপচর্চা করতে। আর ঘরের কাজগুলো করার জন্য নিহাকে রেখে গেল চাকরানি হিসেবে। নিহা দুপুরে রান্না শেষ করে গোসল করে জোহরের নামাজটাও পড়ে নিল। এখন আপাতত ওর আর ঋতু ছাড়া আর কেউ নেই। ঋতু হলো এই বাসার কাজের মেয়ে। আগের কাজের মেয়েটা একটু কাজে ফাঁকি দিত বলে রায়হান সাহেব জয় আর নিহার বিয়ের পরপরই ঋতুকে নিয়ে আসে। নিহা যখন নামাজ শেষে জায়নামাজটা তুলে রাখছিল তখনই ঋতু ডাকতে আসলো, ভাবি, ভাবি। নিহা জায়নামাজটা স্ট্যান্ডে রেখে দরজার দিকে এগিয়ে গেল। হ্যাঁ ঋতু, বলো। ভাবি, দুপুর পার হয়ে যাইতেছে, ভাত খাইবা না? হ্যাঁ খাবো তো, কিন্তু এখনো তো মা আর জেসি আসেনি। আর তুমি তো জানোই আমি ওরা যতক্ষণ না আসে ততক্ষণ খাই না। ওরা আসুক তারপর খাবো। নিহার কথা শুনে ঋতু তাচ্ছিল্য হাসলো, বলল,
তুমি আসলে কি কও তো ভাবি? যেই মানুষগুলো তোমার কথা একটাবার ভাবে না, উল্টো কিভাবে তোমারে মার খাওয়ানো চাই, কিভাবে দুইটা কথা শোনানো চাই, এসবই ভাবে। তুমি তাদের জন্য না খাইয়া বসে আছো? আর কাকে মা বলতেছো? ওই রাক্ষসী মহিলাটাকে, যে তোমারে সবসময় এই বাসা থেকে বাহির করতে চাই? এভাবে বলো না ঋতু, উনি বড়জন, আর বড়জনদের এভাবে বলতে নেই। আচ্ছা, তোমার ক্ষুধা লেগেছে? না, আমার এখনো ক্ষুধা লাগেনি। মানুষ ভাত কি এখন খায়নি? বিকেল হোক, তারপর ক্ষুধা লাগবো। নিহা বুঝতে পারল ঋতু কথাটা ওকে পিঞ্চ মেরেই বলেছে, তাই ঋতুর গালটা টেনে দিয়ে হেসে বলল, ক্ষুধা লাগেনি তাই না? তাহলে আমাকে রাখতে এসেছো কেন? তুমি তো যতক্ষণ ক্ষুধা না লাগে ততক্ষণ তো আমাকে খাওয়ার কথা বলো না। চলো, খাবে? বলে ঋতুর হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। তুমি শুধু শুধু আমাকে টাইনা নিয়ে যাইতেছো। তুমি ভালো করেই জানো আমি তোমাকে ফেলে খাবো না। আচ্ছা, সে দেখা যাবে। আচ্ছা ঋতু, একটা কথা বলো তো, তুমি আমাকে এত পছন্দ কেন করো? যেখানে এই বাড়ির সবাই আমায় অপছন্দ করে, সেখানে তুমি কেন আমায় এত পছন্দ করো, বলবে? তুমি মানুষটা এমন যে তোমাকে যে কোনো ভালো মানুষ না বেশি থাকতেই পারবে না। তবে আমি ভালো মানুষগুলোর কথা বলছি, যেমন বড় স্যার। কারণ খারাপ মানুষগুলো কখনো ভালো মানুষগুলোকে চিনতে পারে না, যেমন ওরা মা আর ছেলে মেয়ে। নিহা আর ঋতু যখন কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। দুজনেই ভেতরে ঢুকে সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। নিহা শাশুড়ি আর ননদকে টায়ার্ড দেখে দ্রুত কিচেনে গিয়ে 2 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আসলো। যদিও ঋতু অনেক বারণ করেছিল, কিন্তু নিহা শোনেনি। এ নিন মা, শরবতটা খেয়ে নিন, তাহলে ক্লান্তি দূর হয়ে যাবে। জেসি, তুমিও নাও। সোফায় মা মেয়ে দুজনে চোখ বন্ধ করে বসেছিল। হঠাৎ নিহার কণ্ঠ শুনে চোখ খুলে তাকিয়ে সোজা হয়ে বসলো। একবার নিহার হাতের ট্রে রাখা শরবতের গ্লাসগুলোর দিকে তাকিয়ে নিহার দিকে তাকালো। তারপর তাচ্ছিল্য হেসে শায়লা বেগম বললেন, তোকে কি আর সাধে গেও বলি? গেওর ছোট লোক কোথাকার। এই বাড়িতে এসেছিস 1 বছর হয়ে গেছে, কখনো আমাদের কি লেবু শরবত খেতে দেখেছিস? তুই জানিস না আমরা ফ্রুটস জুস ছাড়া অন্য কোনো রকম শরবত খাই না? মম, তুমি ওকে কেন বলছো এসব? ও তো আমাদের খাওয়ার জন্য আনেনি। আমাদের জন্য শরবত এনেছে বলে নাম করার জন্য এনেছে। যদি খাওয়ার জন্য আনতো তাহলে আর এমন ছোট লোকের শরবত বানিয়ে আনতো না। ওয়াক, এরকম সাদামাটা লেবুর শরবত কেউ খায়? আমার তো দেখি বমিট হবে বলে মনে হচ্ছে। এসব ওদের মতো ছোট লোকরাই শুধু খেতে পারে। লিসেন ভাবি সাহেবা, পরের বার থেকে আমাদের জন্য কিছু আনতে হলে আমাদের পছন্দ অপছন্দ জেনে তারপর আনবে, নয়তো তোমার আনা জিনিস তোমার মুখে ছুঁড়ে মারবো। গট ইট? আর হ্যাঁ, আমরা আসার আগে যেন ডাইনিং এ খাবার রেডি থাকে। চলো মম, ফ্রেশ হতে হবে। চল। বলেই মা মেয়ে দুজনে গদগদ পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। নিহাকে কিছু বলার সুযোগও দিল না। এখন খুশি হইছো তো ভাবি? দেখলে তো তোমার ভালো কাজের কি প্রতিদান হলো। আইসা, তুমি কখন শুধরাবে কও তো? কেন বোঝো না তোমার ভালো কাজের কোনো মূল্যই ওদের কাছে নেই? মূলত তোমারই কোনো মূল্য নেই ওদের কাছে। কেন পইরা আসো এখানে? এই বন্দি দাসায় না থাইকে কোথাও সইলা গেলে আরো ভালো করতে, অন্তত এই অমানুষ 3টার হাত থেকে বাঁচতে পারতে। এখন আসো, এইভাবে আর দাঁড়াইয়া না থাইকা ম্যাম সাহেবদের জন্য টেবিলে খাবার সাজাইয়া দিই, নয়তো আবার কথা শুনাইব তোমায়। ঋতুর কথাগুলো শুনে নিহা কোনো কথা বলল না, চুপচাপ ঋতুর সাথে কিচেনে চলে গেল। ঋতুর কথার পিঠে কথা বলার জন্য কিছুই খুঁজে পেল না। আর কি বলার আছে? ঋতু তো ঠিকই বলেছে, ওর কোনো মূল্যই নেই ওদের কাছে। যেখানে ওর মূল্য নেই সেখানে ওর কাজগুলোর কি মূল্য থাকবে? নিহার ভালো কাজগুলোও যেন ওদের কাছে খারাপ মনে হয়। শায়লা বেগম আর জেসি খাওয়ার পর নিহা আর ঋতুও কিচেনে বসে খেয়ে নিল। নিহা আসলে সবসময় ঋতুর সাথে একসাথে খাবার খায়। নিহা খাবার খেয়ে রুমে চলে আসলো। তারপর কিছু সময় মায়ের সাথে ফোনে কথা বলে ফ্লোরেই বিছানা করে শুয়ে পড়ল। মায়ের সাথে কথা বলে খুব ভালো লাগছে। ভাগ্যিস রায়হান সাহেব ফোনটা দিয়েছিল, নয়তো কখনো বাবা মায়ের সাথে কথা বলার সুযোগও হয়তো হতো না নিহার। রায়হান সাহেবই একমাত্র ব্যক্তি যে নিহাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে, তাই নিহাও এই মানুষটাকে অনেক সম্মান আর শ্রদ্ধা করে। নিহা ঘুমোতে গিয়েও যেন ঘুম আসলো না। শরীরটা আজকাল খুব বেশি ব্যথা করে। শুতে গেলে যেন ব্যথাগুলো আরো বেশি জেঁকে বসে। অবশ্য প্রতিদিনের মারের তুলনায় আজকে মারটা একটু বেশি হয়েছে। বেল্টের মার আর লাথি খেয়ে যেন পুরো শরীর অসাড় হয়ে গেছে। যখন দেখলো ব্যথার জন্য এপাশ ওপাশ ফিরতে পারছে না, তখন আর কোনো উপায় না পেয়ে উঠে বসলো নিহা। হয়তো ফ্লোরে শুয়েছে বলে আরো বেশি ব্যথা করছে।
তাই ঠিক করলো ঋতুর সাথে গিয়ে গল্প করবে কিছুক্ষণ। যেই ভাবা সেই কাজ। নিহা রুম থেকে বেরিয়ে সোজা কিচেনের পাশের রুমটাতে চলে গেল, কারণ এই রুমটাতেই ঋতু থাকে। ঋতু, ঋতু। বলতে বলতে নিহা রুমে ঢুকলো। ঋতু তখন খাটে শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছিল। মোবাইলটা মূলত রায়হান সাহেব কিনে দিয়েছিলেন, যাতে অবসর সময়ে ঋতু মোবাইল টিপে একটু ক্লান্তি দূর করতে পারে। নিহাকে এই সময় রুমে ঢুকতে দেখে অবাক হয়ে দ্রুত উঠে বসলো। ভাবি তুমি আসো, বসো। তুমি এই সময় এখানে? তুমি তো এই সময় প্রতিদিন ঘুমাও, আজ ঘুমাও নাই? ঋতুর কথা শুনে নিহা মুচকি হেসে ঋতুর পাশে গিয়ে বসলো। তারপর ঋতুর রুমের চারপাশ চোখ বুলাতে বুলাতে বলল, ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে কিছু সময় গল্প করি, তাই চলে আসলাম তোমার কাছে। সত্যিই কি তাই, নাকি অন্য কোনো কারণ? মিথ্যা কইবা না কিন্তু, কারণ গত 1 বছরে তোমার আমার ভালো করে চেনা হইয়া গেছে। আর যাই হোক, তুমি কখনো বিকালে না ঘুমাইয়া থাকো না। সত্যি করে কত কি হইছে? নিহা বরাবরই ঋতুর থেকে কিছু লুকিয়ে রাখতে পারে না। প্রথমে মিথ্যা বললেও পরে ঠিকই সত্যিটা বলে দেয়। আর বলবে নাই বা কেন? এই বাড়িতে ঋতুই তো একমাত্র মানুষ যে ওর সুখ দুঃখ সব বোঝে, যার সাথে নিহা নিজের সুখ দুঃখ শেয়ার করতে পারে। ঋতুর বয়সটা একটু কম হলেও মেয়েটা যথেষ্ট ম্যাচিওর। ঋতুকে এই বাড়িতে আনার পর থেকে নিহা ঋতুর সাথে ভালো ব্যবহার করে বলে, ঋতুকে ছোট বোনের মতো দেখে বলে ঋতুও নিহাকে যথেষ্ট পছন্দ করে। নিহা যত কষ্টে থাকুক, ঋতুর সাথে কিছু সময় কথা বলে যেন সব দুঃখ ভুলে থাকতে পারে সে। কি হইল? কিছু কইতাছো না যে? নাকি এখন এই ঋতুকে মিথ্যা কইতে শিখে গেছো? যেমনটা বড় স্যারকে কও, ভালো না থাইকাও কত সুন্দর করে বড় স্যারকে সবসময় কও, বাবা আমি অনেক ভালো আছি, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। নিহা মলিন হাসলো ঋতুর কথা শুনে। নিহাকে হাসতে দেখে ঋতু রাগী গলায় বলল, একদম হাসবা না, এখন আর আমারে ভালোই বাসো না। নয়তো আগে সব কথা আমার লগে ভাগাভাগি করতে, আর এখন আমার কাছে তাইকা সব কথা লুকাইতে চাও। আরে তেমন কিছুই না, আসলে শরীরটা খুব ব্যথা করছে আর পিঠেও খুব যন্ত্রণা করছে। শুলেই মনে হচ্ছে পিঠার পুরো শরীরে অসহ্য ব্যথা, তাই না ঘুমিয়ে তোমার সাথে গল্প করতে চলে আসলাম। ঋতু নিহার কথাগুলো শুনে কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে হঠাৎই বলে উঠল, সারা শরীর ব্যথা করতেছে তা না হয় বুঝলাম, কিন্তু পিঠেও জ্বালা করতেছে মানে? দেখি এদিকে ঘোরো তো, পিঠে কি হয়েছে দেখি। বলেই ঋতু নিহাকে ধরে ওকে ঘুরাতে চাইল, কিন্তু নিহা না ঘুরে হেসে বলল, আরে আমার পিঠে আবার কি হবে? তোমার দেখতে হবে না, এমনি ব্যথা করছে হয়তো। মনে হয় ফ্লোরে থাকার অভ্যেস নেই তো, তাই এমনটা হচ্ছে। নিহার কথাকে উপেক্ষা করে ঋতু রাগী কণ্ঠে বলল, বেশি কথা না কইয়া চুপচাপ এইদিকে ঘোরো তো, নয়তো এখন আমার আন্তর্জাতিক গালিগুলো দেবো কিন্তু। আমায় কি ছোট বাচ্চা মনে হয় যে ভুলভাল বুঝিয়ে দিবে আর আমিও বুঝে চুপ কইরা থাকবো? ঘোরো জলদি। বলেই ঋতু নিহাকে জোর করে ধরে সামনের দিকে ঘুরিয়ে দিল। তারপর পিঠ থেকে শাড়ির সরিয়ে পিঠে চোখ রাখতে আটকে উঠল ঋতু। এমন কিছু দেখবে সে কল্পনাও করেনি। নিহার শরীরটা খুব বেশি ফর্সা হওয়ায় ফর্সা শরীরে ব্লাউজের ওপর দিয়ে বেল্টের আঘাতগুলো ভালো করে দৃশ্যমান হচ্ছে। নিহার পিঠে এগুলো কিসের দাগ আরও একটু ভালো করে দেখার জন্য ঋতু ব্লাউজের হুকগুলো দ্রুত খুলে ফেলল। আর সাথে সাথে নিহার পিঠের অজস্র মারের দাগগুলো চোখে পড়ল ঋতুর। নিহার পিঠে অজস্র বেল্টের আঘাতের দাগ হয়ে আছে, কিছু কিছু দাগ লাল হয়ে আছে, আর কিছু কিছু তো কালো বর্ণ ধারণ করেছে। এসব দেখে নিজের অজান্তে ঋতুর মুখটা হা হয়ে গেল। মুখে হাত দিয়ে আটকে ওঠা গলায় বলল, ও মা গো, ভাবি এইসব কি? আল্লাহ গো, এতগুলো মায়ের দাগ, পুরো পিঠে তো একটুখানি জায়গাও খালি নাই যেখানে মায়ের দাগ নাই। বেল্টের দাগগুলো কেমন রক্ত মায়েরা ফেলা, দেখছো? তুমি কি করে এত আঘাত নিয়েও হাসি মুখে সব কইরা যাইতেছো ভাবি? আমি হলে তো বিছানা তাইকায় উঠতেই পারতাম না। নিশ্চয়ই কোনো মলম লাগাও নাই আর ব্যথার ওষুধও খাও নাই, তাই না? হালা কি অবস্থা হয়েছে পিঠের। দাঁড়াও, তুমি বসো, আমি এখনই আইতেছি। বলেই ঋতু বসা থেকে উঠতে চাইল। নিহা খপ করে ওর হাত ধরে ফেলল। কি হইল? হাত ধরলা কেন? সারো। কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য মুভ আর ব্যথার ওষুধ আনতে যাইতেছি। সাইরা দাও আমার হাত। না ঋতু, এসবের কোনো দরকার নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে, তুমি বসো। আর তাছাড়া আমার জন্য মুভ আর মেডিসিন আনতে গেলে ওনাদের কাছে ওনারা আরো হাসি ঠাট্টা করবে। তখন মা মেয়ে দুজন মিলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসবে। থাক, লাগবে না মুভ টুভ কিছু, এমনিতেই সেরে যাবে। বেশি কথা বইলো না তো ভাবি, চুপ কইরা বইসা থাকো। আমি যেন আইসা এভাবেই দেখি, কাপড় গায়ে দিয়া দিও না যেন, আর ভয় পাইও না। আমি তোমার জন্য বইলা আনবো না, আমার জন্য বইলা আনুন।
কথাগুলো বলে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। আর নিহার গায়ের কাপড় এলোমেলো হয়ে আছে বিধায় যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। একটু পরেই ঋতু মুভ আর মেডিসিন নিয়ে রুমে আসলো। হয়তো দৌড়ে গিয়ে এসেছে, তাই এত তাড়াতাড়ি আসতে পেরেছে। ঋতু এসে একটা এরস ট্যাবলেট আর পানির গ্লাস দিয়ে নিহার দিকে এগিয়ে দিল। নিহা নিজেকে সামনে রেখে কোনো মতে পানির গ্লাস আর মেডিসিন খেয়ে নিল। ঋতু পানির গ্লাসটা টেবিলের উপর রেখে আবারও খাটে পা তুলে নিহার পেছনে বসে পড়ল। ঋতু, কেন শুধু শুধু এত কষ্ট করতে গেলে বলো তো? সব সময়ের মতো এবারও সেরে যেত। মুভ লাগিয়ে কি লাভ বলো? আর কয়দিনই বা মুভ লাগাবো? হয়তো এখন মুভ লাগিয়ে রাতে আবার এমন দাগ হয়ে যাবে। তার চেয়ে বরং দাগগুলো নিয়ে থেকে যাওয়া ভালো। কথাগুলো বলতে গিয়ে নিহার চোখ থেকে 2 ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঋতু পেছনে থেকেও নিহার কান্না করার ব্যাপারটা বুঝতে পারল। ঋতু এবার আস্তে আস্তে নিহার পিঠে অজস্র দাগগুলো মুভ লাগিয়ে দিতে লাগলো। নিহাকে ব্যথায় কুকাতে দেখে ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও বসে পড়ল। তারপর আবারও মুভ লাগাতে লাগাতে বলল, ভাবি, তোমাকে একটা কথা কই। বলো। ঋতু কয়েক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, এত মায়ের সহ্য করে কেন এখানে পইরা আসো? কেন চইলা যাইতাছো না এই বাড়ি সাইরা? তোমার এই বাড়ির কেউ ভালোবাসে না, শুধু বড় সাহেব ছাড়া। কেন এত কষ্ট সহ্য করতেছো কও তো? কি করব বলো? বাবা যে আমার অনেক ভালোবাসে। বাবার মতো মানুষটাকে ছেড়ে কি করে যাই? মানুষটা আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। তাই শত কষ্ট মুখ বুজে সহ্য করে এই বাড়িতে পড়ে থাকি। সত্যি কি বড় সাহেবের জন্য পইরা আসো নাকি অন্য কিছু? মানে? ছোট সাহেবকে ভালোবাসো? কি বলো এইসব তুমি? যেটা জিজ্ঞেস করছি ওইটা কও। ছোট সাহেবকে ভালোবাসো? নিহা কিছু বলল না, বরং চুপ করে রইল। ঋতুর প্রশ্নের জবাবে কি বলবে বা কি বলা উচিত নিহার জানা নেই। আর কি বা বলবে? এটা যে সে ওই মানুষ নামের অমানুষটাকে ভালোবাসে, কথাটা শুনলে ঋতু কি ভাববে? হয়তো ওকেই ছেঁচড়া ভাববে। ঋতুর ততক্ষণে মুভ লাগানো শেষ, তাই সে নিহার ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিয়ে খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। নিহাও সোজা হয়ে বসলো। ঋতু নিহার দিকে তাকিয়ে আবারও বলল, আমি জানি তুমি ছোট সাহেবকে ভালোবাসো, আর তাই ওই ব্যাটারে সেরে যাইতে পারতেছো না। বড় সাহেব তো বাহানা মাত্র। নিহা চমকালো ঋতুর কথা শুনে। ও কি করে বুঝলো যে সে জয়কে ভালোবাসে? হ্যাঁ, ঋতুর কথাই ঠিক। নিহা জয়কে অনেক ভালোবাসে। যদিও নিহা জানে যে জয়ের মনে ওর জন্য কোনো ভালোবাসা নেই, আর কখনো হয়তো জন্মাবেই না, তবুও সে এই মানুষটিকে ভালোবাসে, অনেক ভালোবাসে। যত যাই হোক, মানুষটি তো ওর স্বামী, আর প্রতিটা স্ত্রী উচিত স্বামীকে ভালোবাসা। নিহাও ভালোবাসে, তবে উচিত অনুচিতের কথা ভেবে নয়। যেই দিন প্রথম জয়ের ছবি দেখেছিল বাবার কাছে, সেদিনই জয়কে ভালো লেগে যায় নিহার, আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম। কিন্তু কে জানতো এই মানুষটা ওকে নয় অন্য কাউকে ভালোবাসবে? নিহার মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ওদের বাসায় রায়হান সাহেব ওনার ছেলের প্রস্তাব নিয়ে গিয়েছিল। নিহা তখন উঠোনে মায়ের সাথে টুকটাক কাজ করতে করতে কথা বলছিল। তখনই বাবা সহ রায়হান আঙ্কেল বাড়িতে ঢোকে। নিহাদের ঘরটা টিনের, তবে টিনের হলেও বেশ সুন্দর আর আকর্ষণীয়। রুমও কম নেই, রান্নাঘর সহ 5-5টা রুম, আর ঘরের চারপাশে ব্যাপক জায়গা ফাঁকা রেখে ঘেরাও করে টিন দেয়া, আর সামনের পেছনের চারপাশে ঘেরাও করে টিনের দেয়ালটা গিয়ে ঘরের সামনে স্থির হয়েছে। আর ওখানে একটা দরজা দেওয়া হয়েছে, যেটাকে বলা চলে বাড়ির মেইন গেট। মেইন গেট দিয়ে রায়হান আঙ্কেল আর বাবাকে ঢুকতে দেখে সহজ সরল নিহা দৌড়ে বাবার সামনে যায়, আর বাবার বাজারের ব্যাগটা নিবে বলে। তবে রায়হান আঙ্কেলকে সালাম দিতে ভুল করলো না নিহা। হেসে রায়হান সাহেবের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? রায়হান সাহেব মুচকি হেসে নিহার মাথায় হাত বুলিয়ে সালামের জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি আঙ্কেল, ভালো আছি। ভেতরে আসুন আসুন। বলেই বাবার দিকে ফিরে হাতটা বাড়িয়ে দেয় বাজারের ব্যাগ নিবে বলে। মেয়েকে দেখে রফিক সাহেবও হেসে বাজারের ব্যাগটা মেয়ের হাতে দিয়ে মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে নিয়ে রায়হান সাহেবের সাথে কথা বলতে বলতে ঘরের দিকে যেতে থাকে। নিহা সবসময় এমন করে, বাবা বাড়িতে ঢুকেছে দেখলেই দৌড়ে বাবার কাছে গিয়ে বাবার হাতে যেটাই থাকুক সেটা নিয়ে নিবে। রফিক সাহেবও মেয়ের কাজে খুশি হয়ে মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে ঘরের ভেতর যান, আর আজও তাই হলো। রায়হান সাহেবকে দেখে নিহার মাও দ্রুত মাথায় কাপড় টেনে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রায়হান সাহেব সামনে আসতেই নিহার মা সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইজান? এতদিন পর আমাদের কথা মনে পড়লো আপনার? সেই যে ঈদের সময় আসলেন, আর তো আসলেন না। রায়হান সাহেব হেসে বললেন, আর বলো না ভাবি, বিজনেসের জন্য একটু সময়ও বের করতে পারি না, তাই আসা হয় না। ও আচ্ছা, আসেন, ভিতরে আসেন। বলেই নিহার মা ভেতরের দিকে যেতে লাগলো। নিহাদের ঘরের সামনে একটা খোলা বারান্দা আছে, যেটাতে শুধু ওপরে টিন দেওয়া আর চারপাশে খোলা। রফিক সাহেব এবং রায়হান সাহেব দুজনে এসে বারান্দায় থাকা চেয়ারগুলোতে বসলেন, আর নিহা এবং নিহার মা ঘরে ঢুকে গেল।
বল তো রায়হান, তোর কি খবর এখন? ভাবি, ছেলে মেয়ে সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে, তোদের কি খবর বল? এই তো আমাদেরটাও কোনো মতে চলে যাচ্ছে। এরপর দুই বন্ধু মিলে আরো বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক কথা বলতে লাগলো। দুজনের মাঝে গল্পের আসর জমেছে যেন। শত হলেও বন্ধু বলে কথা। অনেকদিন পর এক বন্ধু আরেক বন্ধুকে পেয়ে দুজনেই কথার ঝুড়ি খুলে বসেছে। এরই মধ্যে নিহার মা ট্রেতে করে নিজের স্বামী আর রায়হান সাহেবের জন্য শরবত আর নাস্তা নিয়ে আসলো। নেন ভাইজান, শরবত নেন। বলতে বলতে নিহার মা সেখানে রাখা একটা চেয়ারে বসে পড়ল, হেসে বলল, তো ভাইজান, এখন বলেন এতদিন পর কি মনে করে আসলেন? আমি তো মনে করেছিলাম আমাদের কথা ভুলেই গেছেন। রায়হান সাহেব শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, আরে তেমন কিছুই না ভাবি, আমি তোমাদের ভুলে যাবো সেটা ভাবলে কি করে? হয়তো ব্যস্ততার কারণে আসতে পারি না, কিন্তু তাই বলে তোমাদের ভুলে যাব সেটা আমার জীবনে থাকতে হবে না। তবে এবার তোমাদের কাছ থেকে একটা জিনিস নিতে এসেছি। রায়হান সাহেবের মুখে জিনিস নিতে আসার কথা শুনে নিহার বাবা মা দুজনেই অবাক হয়ে দুজনের দিকে তাকালো। নিহার মা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, কি বলেন ভাইজান, আমাদের থেকে একটা জিনিস নিতে এসেছেন মানে? আপনারা বড় লোক মানুষ, আমাদের মতো গরিবের কাছ থেকে কি বা নিবেন? রায়হান সাহেব হেসে বললেন, আরে ভাবি, তুমি হয়তো জানো না, গরিবের ঘরেই কিন্তু হীরা মুক্ত থাকে। তাই তো আমি সেই মুক্তার খোঁজে শহর থেকে এখানে চলে আসলাম। এখন তোমরা হ্যাঁ করলেই হয়। রফিক সাহেব এবার একটু নড়ে চড়ে বসে সিরিয়াস হয়ে বললেন, রায়হান, কি বলতে চাস? পরিষ্কার করে বল, তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। রায়হান সাহেবও এবার সিরিয়াস মোডে বসে বললেন, আগে বল, তোর কাছে তোর সবচেয়ে প্রিয় জিনিসটা চাইলে তুই না করবি না? কি চাস সেটা তো আগে বল। আর তুই তো ভালো করেই জানিস, তুই কিছু চাইলে সেটা আমি কখনো না করতে পারি না, সেটা যত মূল্যবান কিংবা দামি জিনিসই হোক। সেটা তো জানি, বাট এখানে দামি কিংবা মূল্যবান জিনিসের কথা আসছে না, এখানে তোর প্রিয় জিনিসটার কথা আসছে। আসলে রফিক, আমি চাই নিহা মামুনিকে আমার ঘরে নিয়ে যেতে। মানে হলো আমি নিহা মামুনিকে আমার ছেলে জয়ের জন্য নিয়ে যেতে চাই। প্লিজ তুই না করিস না, বিশ্বাস কর, নিহাকে আমি নিজের মেয়ের মতো করে রাখবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। রায়হান সাহেবের কথা শুনে নিহার বাবা মা দুজনেই বড়সড় অবাক হলো। ওনারা কল্পনাও করতে পারেনি রায়হান সাহেব এমন কিছু বলবেন। তার উপর রায়হান সাহেবরা শহরের মানুষ, নিহার মতো একটা গ্রামের মেয়েকে ওনার ছেলের জন্য নিতে চাইছেন, কথাটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না নিহার বাবা মায়ের। রফিক সাহেব অবাক হয়েই বলে ফেললেন, রায়হান, এসব কি বলছিস? আমার মেয়েকে তোর ছেলের বউ বানাতে চাস মানে? কেন, তুই রাজি না? দেখ রায়হান, এখানে রাজি নারাজির কথা আসছে না, এখানে কথা আসছে ছেলে মেয়েদের। দেখ, তোরা শহরের মানুষ আর আমরা গ্রামের মানুষ, কিভাবে এটা সম্ভব? কেন, আমি কি গ্রামের মানুষ নই? আমিও তো গ্রামের মানুষ, শহরে গিয়েছি কয়দিনই বা হচ্ছে। রায়হান, তুই একটু বোঝার চেষ্টা কর, এখানের কথাটা আমাকে আর তোকে নিয়ে নয়, এখানের কথাটা নিহা আর তোর ছেলেকে নিয়ে। দেখ, তুই গ্রামের হলেও জয় তো আর গ্রামের না, ও হচ্ছে শহরের ছেলে, আর শহরের পরিবেশে সে বড় হয়ে উঠেছে। এখন যদি নিহাকে ওর জন্য নিয়ে যাস, তাহলে হয়তো দুদিনের মানিয়ে নিতে কষ্ট হবে। এমনও হতে পারে জয় এই বিষয়টা মানতেই চাইবে না। তাই আমার মনে হয় তোর জয়ের জন্য শহরের কোনো মেয়ে ঠিক করাটা বেশি ভালো হবে। আর তাছাড়া জয়ের তো পছন্দ অপছন্দেরও একটা ব্যাপার আছে, তুই বরং ওখান থেকেই একটা মেয়ে ঠিক কর জয়ের জন্য। আমরা গিয়ে 1 সপ্তাহ ধরে না হয় তোর ছেলের বিয়ে খেলাম। হা হা হা। আরে তেমন কিছুই না, প্লিজ তুই আমায় ফিরিয়ে দিস না। অনেক আশা নিয়ে এসেছি তোর কাছে, তোর মেয়েকে আমার মেয়ে বানাবো বলে। তুই তো আমার জন্য অনেক করলি, এবার আমাকেও তোর জন্য কিছু করার সুযোগ দে। এরপর তিনজনের মাঝে বেশ কিছু সময় কথা বলাবলির পর অবশেষে বিয়েটা ঠিক হলো। রফিক সাহেবও বন্ধুর কথায় রাজি হয়ে গেলেন, আর রাজি না হওয়ার উপায়ও নেই, কারণ বন্ধু কিছু চেয়েছে আর এটা না করার কোনো সাধ্যই নেই রফিক সাহেবের। আর সবচেয়ে বড় কথা হলো উনি জয়কে চিনেন, জয় যথেষ্ট ভদ্র আর ভালো ছেলে। রফিক সাহেবের সাথে কয়েকবার দেখা হয়েছে, অনেক সম্মান দিয়ে কথা বলেছে জয় তখন, কিন্তু রফিক সাহেব তখনও জানতেন না জয় ছেলে হিসেবে ভালো হলেও স্বামী হিসেবে হবে অমানুষ। আর রায়হান সাহেবও তখনও জানতেন না ওনার ছেলে ওনারই অগোচরে মদ, ক্লাব, পার্টি আর গার্লফ্রেন্ড নিয়ে মেতে থাকে সবসময়।
উনি ভাবতেন জয় শুধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় ব্যয় করে, কিন্তু ওনার ছেলে যে এতটা আলট্রা মডার্ন সেটা ওনার জানা ছিল না। রায়হান সাহেব চেয়েছেন জয়কে বিয়ে করিয়ে দিলে জয় আর বন্ধুদের সাথে মিলে সময় অপচয় করবে না। বউ এনে দিলে তখন সংসারমুখী হয়ে বাবার বিজনেস হাতে নেবে। আর সেই বউটা যদি নেহা হয় তাহলে ব্যাপারটা সোনায় সোহাগা, কারণ নেহা যথেষ্ট সুন্দর, ভদ্র, মার্জিত এবং পর্দাশীল। জয়ের জন্য ওকে নিয়ে গেলে মন্দ হবে না। সেদিন রায়হান সাহেব আর রফিক সাহেব মিলে নিজেদের ছেলে মেয়ের বিয়েটা পাকাপোক্ত করে ফেললেন। মেয়ের যেহেতু ইন্টার পরীক্ষা দেওয়া শেষ, তাই রফিক সাহেবও আর না করলেন না, কারণ গ্রামের মেয়েদেরকে এসএসসির পর আর পড়ানো হয় না। আর সেখানে রফিক সাহেব তো মেয়েকে ইন্টার অবধি পড়িয়েছেন, সেটাই বা কম কিসের। তাই রায়হান সাহেবের সাথে মিলে 15 দিনের মাথায় বিয়ের তারিখ ঠিক করে, অর্থাৎ 15 দিন পরেই বিয়ে। তবে সব ঠিকঠাক হওয়ার পরেও রফিক সাহেব আরও একবার বন্ধুর কাছে জিজ্ঞেস করতে ভুল করলেন না যে পরিবারের সবাই এই বিয়েতে রাজি হবে কিনা, বিশেষ করে জয় এই বিয়েতে রাজি আছে কিনা। রায়হান সাহেব বন্ধুকে আশ্বস্ত করে বলেছিলেন যে ওনার ফ্যামিলির সবাই রাজি হবে, আর সবচেয়ে বড় কথা হলো উনি বললে সেখানে কেউ না করতে পারবে না। রফিক সাহেব তখন নিশ্চিন্ত হয়েছিলেন। আর রায়হান সাহেব যেহেতু শহরের পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে, তাই নিহার কথা ভেবে আসার সময় জয়ের একটা ছবি নিয়ে আসলেন সাথে। ছবিটা রফিক সাহেবকে দিয়ে কানে কানে বলেছিলেন যেন নিহা না দেখে মতো ওর বিছানায় এটা রেখে যাওয়া হয়, কারণ বাবা মা ছবি দেখাতে চাইলে হয়তো লজ্জায় নিতে চাইবে না। তাই রায়হান সাহেবের এই আইডিয়া। রফিক সাহেবও হেসে বন্ধুর সাথে সহমত জানালো। সেদিন রায়হান আঙ্কেল চলে আসলেন শহরে, আর বাবা রায়হান আঙ্কেলের কথা মতো ছবিটা নিহার অগোচরে নিহার বইয়ের টেবিলের উপর রেখে আসে, কিন্তু ওনারা তিনজনের কেউ জানতেনই না নিহা ওনাদের সব কথা শুনেছে। আসলে ওনারা তিনজন যখন কথা বলছিলেন তখন নিহা দরজার আড়াল থেকে সব শোনে। সেদিন রাতে নিহা যখন জয়ের ছবিটা দেখে তখনই নিহার মনে জয়ের জন্য একটা ভালো লাগা তৈরি হয়। জয় দেখতে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম আর সুন্দর, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়িগুলো যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। দেখতে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছে না। এই সুদর্শন ছেলেটাও স্বামী হবে ভেবেই হয়তো যেন নিহার খুশি প্লাস লজ্জা লাগছে। আর ওদের বিয়েটা যেহেতু সেদিনের আরো 15 দিন পর হয়েছে, তাই নিহা জয়কে নিয়ে ভাবতে ভাবতে জয়ের প্রতি ভালো লাগাটা যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে সেটা বুঝতেই পারল না। নিহা শুধু এতটুকু জানতো জয়ের সাথে ওর বিয়ে হলে ও নাখোশ হবে না। হ্যাঁ, এটা ঠিক যে বাবা মাকে ছেড়ে শহরে থাকতে কষ্ট হবে, কিন্তু এমন একটা মানুষকে স্বামী হিসেবে পেলে হয়তো বাবা মাকে ছেড়ে থাকাটা অসম্ভব হবে না। আর এমনিতেও একদিন না একদিন তো যেতেই হবে শ্বশুর বাড়ি, আজ না হয় কাল। প্রতিটা মেয়েকে যেহেতু শ্বশুর বাড়িতে যেতে হয়, তাই ও তো আর বাবা মায়ের কাছে থেকে যেতে পারবে না, চাইলেও পারবে না। তাই নিহা নিজেকে অনেক কষ্টে বুঝিয়ে শক্ত করেছিল। তবে মুখে এসব বলে নিজেকে সান্ত্বনা দিলেও নিহার মনটা যেন সবসময় ছোট হয়ে থাকতো, কারণ যে কখনো বাবা মাকে ছেড়ে একটা রাতের জন্য কোথাও যায়নি, সে কিভাবে শহরে গিয়ে বাবা মাকে ছেড়ে থাকতে পারবে তো? ওখানে মানিয়ে নিতে পারবে তো শহরের পরিবেশে? আচ্ছা, জয় কি ওকে তেমন করে ভালোবাসবে যেমন ও ভালোবাসে ফেলেছে? জয়ের মা আর বোন কেমন হবে? জয়ের মা ওকে মেয়ের মতো করে দেখবে তো? আর জয়ের বোন, সে কি ওকে বোনের মতো করে দেখবে? এসব কথায় নিহা সবসময় মনে মনে ভাবতো, ভাবতে না চাইলেও যেন ভাবনায় চলে আসতো। যদিও স্বামী নামক মানুষটাকে ভালোবেসে নিহা সব ভুলে থাকবে ঠিক করেছিল, কিন্তু বাবা মায়ের চেহারাটা চোখের সামনে ভাসলে যেন মুহূর্তেই বিয়ে টিয়ে এসবের প্রতি অনীহা চলে আসে নিহার। বাবা মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, প্লিজ বাবা, প্লিজ মা, তোমরা আমাকে বিয়ে দিও না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। তোমরা এই যে আমার বাবা মা, ভাই বোন সব, প্লিজ আমায় বিয়ে দিয়ে তোমাদের থেকে পর করে দিও না। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে নিহার ধ্যান ভাঙে। ঋতু কাঁধে হাত রেখেছে। নিহা চাপাসারে প্রশ্ন করলো, কিছু বলবে? কি ভাবতেছো কত? কখন থেকে দেখতেছি চুপ হইয়া কি যেন ভাবতেছো। কিছু না, তোমার এমনি মনে হচ্ছে। ও, হঠাৎ করে পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে নিহার। কে জানতো বাবা মায়ের একমাত্র আদরের মেয়েটি এমন চাকরানি হয়ে যাবে। বাবা মা মেয়েকে শখ করে বড়লোকের ঘরে বিয়ে দিয়েছিল মেয়ে তাদের সুখে থাকবে বলে, কিন্তু কে জানতো নিয়তি এমন খেলা খেলবে। নিহার বাবা মা হয়তো জানেই না ওনাদের মেয়ে কেমন আছে, হয়তো ওনারা ভেবেছেন মেয়ে ওনাদের বেশ সুখেই আছে। কিন্তু আফসোস, নিহা আর ঋতু কথা বলতে বলতে কখন যে আশ্রয়ের সময় হয়ে গেছে বুঝতেই পারলো না। আসলে বেশি সময় ধরে গল্প করেছে তা কিন্তু নয়, মূলত এখনকার দিনগুলোই এমন, হালকা গরম আর হালকা শীতের মাঝামাঝি সময়। বলতে গেলে পুরোপুরি শীত আসার আগ মুহূর্ত, তবে শীত পুরোপুরি না আসলেও দিনগুলো যেন প্রয়োজনের চেয়েও ছোট হয়ে গেছে। এখনকার দিনগুলো এমন যে রাতে হালকা শীত পড়ে আর দিনে গরম লাগে। হয়তো কিছুদিনের মধ্যে শীত পুরোপুরি এসে যাবে। নিহা ঋতু রুম থেকে নিজের রুমে চলে আসলো। আশ্রয়ের আজান হয়ে গেছে, এখন নামাজ পড়ে নেওয়া উচিত, নয়তো কখন দেখা যাবে চোখের পলকেই মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। নিহা ওয়াশরুম থেকে অজু করে এসে জায়নামাজ বিছিয়ে
নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে লম্বা মোনাজাত করতে ভুল করলো না নেহা, আর লম্বা মোনাজাতের এক পর্যায়ে ডুকরে কেঁদে উঠল সে। আজকাল নামাজে বসলে কেন যেন দু চোখের জলগুলো বেরিয়ে আসে বিনা বাধায়। নামাজের মধ্যে চোখের জলগুলো আটকে রাখলেও মোনাজাতে কেন যেন আটকে রাখতে পারে না সে। মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায় নেহা, জায়নামাজটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে গেল। এখন আবার রাতের জন্য রান্না করতে হবে। তার চেয়ে বড় কথা, এখন যদি শায়লা বেগম আর জেসিকে কফি বানিয়ে তাড়াতাড়ি রুমে দিয়ে না আসা হয়, তাহলে নিজেরা তো কথা শোনাবেই, আবার হয়তো গায়েও হাত তুলতে পারে। আর জয় আসলে সেটা জয়ের কানেও তুলতে সময় লাগবে না। তাই নিহা দ্রুত কিচেনে এসে 2 কাপ কফি করে শায়লা বেগম আর জেসির রুমে দিয়ে আসলো। তারপর নিজের জন্য আর ঋতুর জন্য 2 কাপ চা করে দুজনে একসাথে খেয়ে নিল। কারণ সন্ধ্যার আগে চাটা না খেলে নিহার মাথা ব্যথা করে, তাই যাই হয়ে যাক চাটা ওর খেতেই হবে। আর সাথে ঋতুর জন্যও বানায়। ঋতুর সাহায্যে সন্ধ্যার পরে একটু পরেই নিহার রান্না শেষ হয়। যদিও শায়লা বেগম আর জেসি ঋতুকে কাজ করতে নিষেধ করে, কিন্তু ঋতু ওদের চোখ ফাঁকি দিয়ে নিহাকে হাতে হাতে সাহায্য করে। সন্ধ্যা 7টার দিকে রায়হান সাহেব অফিস থেকে বাসায় ফেরে। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমের সোফায় বসে ভারতীয় সিরিয়াল দেখছিল। রায়হান সাহেব সোফায় এসে বসে নিহাকে ডাকতে লাগলো। বউ আর মেয়েকে যেন ওনার চোখেই পড়ল না। নেহা, নেহা, কিরে মা, কোথায় গেলি? রায়হান সাহেবকে ঘরে এসে নিহাকে এমন ডাকতে দেখে শায়লা বেগম টিভি থেকে চোখ সরিয়ে স্বামীর দিকে তাকালেন। রাগী গলায় বললেন, কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আমাদেরকে কি চোখে পড়ছে না? মাথাটা খুব ধরেছে, আমাকে 1 কাপ চা করে দিতে পারবে? তোমার কি মাথা ঠিক আছে? আমাকে চা করতে বলছো কোন যুক্তিতে? তুমি জানো না আমি কিচেনে যাই না? আমি ভালো করেই জানি সেটা। তোমরা মা মেয়ে তো আবার নবাবের বেটি, তোমরা কিচেনে যাবে কেন? কিচেনে যাওয়ার জন্য তো আমি কাজের মেয়ে রেখেছি। কিচেনে গেলে তো তোমাদের গায়ে ফোসকা পড়ে। চত্ব সব কিছু বললে যখন করতে পারো না, তাহলে একবারই অধিকার দেখাতে এসো না। যা করছো তা করো। ওই যে দেখো, আরেক নবাব যদি হা করে টিভির দিকে তাকায় আছে, কখন না জানি মুখ দিয়ে মশা ঢুকে যায়। মেয়েটাকে তো ভালো কিছু শিখালেই না, উল্টো নিজের সাথে সাথে আরো গোল্লায় নিয়ে যাচ্ছ। এবার অন্তত মেয়েকে কিছু শিখাও, নয়তো দেখবে শ্বশুর বাড়ি গিয়েও আবার ফিরে আসতে হবে। অনেক হয়েছে, আমার মেয়েকে নিয়ে আর একটাও কথা বলবা না। তোমার ভাবতে হবে না আমার মেয়েকে নিয়ে। আমার মেয়েকে আমি রাজপুত্র দেখে বিয়ে দিব, যার ঘরে 1000টা চাকর চাকরানি থাকবে। আর আমার মেয়েকে কিছুই করতে হবে না। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। রায়হান সাহেব তাচ্ছিল্য হেসে বললেন। সেই আশাতেই থাকো। তখনই সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে আসলো নিহা। রায়হান সাহেবের এসে অপরাধী গলায় বলল, সরি বাবা, আমি আসলে কুরআন শরীফ পাঠ করছিলাম তো, তাই পৃষ্ঠা শেষ করে আসতে হয়েছে, একটু দেরি হয়ে গেল এই জন্য। আপনার কি লাগবে বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রায়হান সাহেব হেসে বললেন, ধুর পাগলি, এভাবে মাথা নিচু করে কথা বলছিস কেন? আমি কিচ্ছু মনে করিনি, তোকে দেখছিলাম না তাই ডাকছিলাম। আমার কিছু লাগবে না, আয় এখানে বস আমার পাশে। না বাবা, আমি এখন বসবো না, আপনি বরং ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি, তারপর না হয় বসবো আপনার পাশে। রায়হান সাহেব আবারও হাসলেন। হাসিটা বজায় রেখেই বললেন, থাক মা, তোর কষ্ট করে কিচেনে যেতে হবে না, আমি ঋতুকে করে আনতে বলবো, তুই বরং বস। আরে বাবা, আমি কিচেনে গেলে কি হয়েছে? সব সময় তো আর কিচেনে যাই না, তোমার জন্য চা করতেই তো শুধু যাই, কিছু হবে না, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো তো, আমি চা করতে যাচ্ছি। রায়হান সাহেব বসা থেকে উঠে নিহার সামনে গিয়ে নিহার মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তবে হ্যাঁ সাবধানে যাস। এই বলে রায়হান সাহেব হেসে ওপরে নিজের রুমে চলে গেলেন। আর নিহাও মুচকি হেসে কিচেনে চলে গেল শ্বশুর নামের বাবাটার জন্য চা বানাতে। এই বাড়িতে উনিই তো একমাত্র মানুষ যে ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, তাই নিহাও এই মানুষটাকে নিজের বাবার মতো ভালোবাসে। আসলে রায়হান সাহেব বিয়ের পর দিনই কড়া আদেশ দিয়ে বলে দিয়েছেন নিহাকে ও যেন কিচেনে না যায়। শায়লা আর জেসি যেমন কিচেনে যায় না, তেমনি ওরও কিচেনে যাওয়ার দরকার নেই। কিছু লাগলে ঋতুকে বলে যেন করিয়ে নেয়। কিন্তু রায়হান সাহেব তো জানেনই না ওনার স্ত্রী আর মেয়ে মিলে বিয়ের পর দিনে নিহার স্থান কিচেনে করে দিয়েছে। অর্থাৎ বিয়ের পর দিন থেকে ঘরের সম্পূর্ণ কাজ ওরা নিহার উপর চাপিয়ে দিয়েছে। আর কাজের মেয়েকে বলে দিয়েছে যেন নিহার কোনো কাজে সাহায্য না করে। ঋতুকে তখনও এই বাড়িতে আনা হয়নি, কাজের মেয়ে ছিল অন্য আরেকজন। তাই নিহার একা কাজ করতে গিয়ে হিমশিম খেতে হতো, যার ফলে রায়হান সাহেবের মনে হয়েছে কাজের মেয়েটি কাজে ফাঁকি দিতে শিখে গিয়েছে।
তাই আর উনি বিয়ের 1 সপ্তাহের মধ্যেই ঋতুকে এই বাড়িতে কাজের জন্য নিয়ে আসে। ঋতুকেও আনার সাথে সাথে শায়লা বেগম আর জেসি মিলে নিহাকে কাজের সাহায্য না করতে বলে দেয়। কিন্তু ঋতু বরাবরই নিহার ভক্ত, কেন যেন প্রথম দিন থেকে নিহাকে ওর ভালো লেগেছে, তাই শায়লা বেগম আর জেসির অগোচরে নিহাকে সে সাহায্য করে। তবে ঋতু এইসব অনেকবার রায়হান সাহেবকে বলতে চেয়েছিল, কিন্তু নিহার জন্য বলতে পারেনি। নিহা বরাবরই ওকে বাধা দিত, তাই ঋতুও এখন আর বলার চেষ্টা করে না। রায়হান সাহেব ফ্রেশ হয়ে নিচে নেমে আসলে নিহা চা নিয়ে গিয়ে রায়হান সাহেবের পাশে বসে। তারপর শ্বশুর আর বৌমা দুজনেই দীর্ঘ সময় ধরে গল্প করতে থাকে। ওদের গল্প দেখে শায়লা বেগম আর জেসি দুজনেই রাগে গা জ্বলছে। না পারছে এসব দেখতে আর না পারছে এসব সহ্য করতে, তাই মা মেয়ে দুজনেই রাগে ফুসফুস করতে করতে উপরে চলে গেল। রায়হান সাহেবও কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে গা সারা ভাব নিয়ে রিমোট নিয়ে টিভিটা অফ করে দিল। বাবা ওনারা চলে গেল যে? ভালো হয়েছে চলে গিয়েছে, এখন আমরা বাবা মেয়ে মিলে আরো ভালো করে গল্প করবো। ভালো হয়েছে না? নিহা কিছু না বলে মাথা নিচু করে বলে ফেলল। রাত 10টা। রায়হান সাহেব, শায়লা বেগম, জয় আর জেসি সবাই একসাথে খাবার টেবিলে বসেছে, শুধু নিহা ছাড়া। জয় যতই বেপরোয়া চলাফেরা করুক রাত 10টার আগেই বাসায় ফেরে, কারণ বিয়ের রাতেই রায়হান সাহেব ছেলেকে করা আদেশ দিয়ে বলেছেন রাত 10টার আগে সে যদি বাসায় না ফেরে তাহলে পরদিন আর এই বাড়িতে ঢুকতে পারবে না। আর জয়ও জানে বাবা যেটা বলে সেটাই করে, তাই সেও বাবার ভয়ে রাত 10টার আগেই বাসায় ফিরে আসে। সবাই যখন নিজেদের প্লেটে খাবার নিতে ব্যস্ত তখন রায়হান সাহেব বললেন, কিরে মা, তুই খাবি না? আয় বস। না বাবা আপনারা খান, আমি পরে খাবো। আপনি তো জানেনই আমার টেবিলে বসে খেতে ভালো লাগে না, তাই আমি ঋতুর সাথে বসেই খাবো। আপনারা খেয়ে নিন। কি যে বলিস না মা, বিয়ে হয়েছে 1 বছর হলো, আর এই 1 বছরে আমাদের সাথে একদিনও বসে খেলি না। টেবিলে বসে খেতে কি প্রবলেম আমি বুঝি না। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নিস। আচ্ছা বাবা। এরপর সবাই খাবার খেতে লাগলো। জয় খাবার টেবিলে কোনো কথাই বলে না, তাই এখনো কোনো কথা বলছে না, বরং চুপচাপ খাচ্ছে। বাবার সামনে এমনভাবে থাকে সে যেন ওর মতো ভালো ছেলে আর একটাও নেই। তাই রায়হান সাহেবও জানে না ছেলে ওনার কতটা অধপতনে গিয়েছে। রায়হান সাহেব মনে করেন স্ত্রী আর মেয়ে নিহাকে একটু অপছন্দ করলেও জয় নিহাকে অনেক ভালোবাসে, কারণ আজ পর্যন্ত জয়কে একবারও নিহার সাথে খারাপ ব্যবহার করতে দেখেননি উনি। আর সবচেয়ে বড় কথা হলো জয় বিয়ের সময়ও কোনো অমত করেনি, বাবার কথায় বিনা বাক্যে বিয়েতে রাজি হয়েছে। এমনকি বাবার পছন্দকে সম্মান জানিয়ে মেয়েটাকে সেটা আশা পর্যন্ত দেখতে চায়নি। তাই রায়হান সাহেবের ছেলের প্রতি অনেক বিশ্বাস। উনি নিশ্চিত যে জয় নিহাকে অনেক ভালোবাসে। হয়তো এখন একটু বেপরোয়া চলাফেরা করে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে রায়হান সাহেব তো জানেনই না ওনার ছেলে নিহাকে ভালোবাসে না, বরং ঘৃণা করে। জয়ের যদি অপছন্দের কোনো মানুষ থাকে সেটা হচ্ছে নিহা। জয় যে এই 1 বছরে প্রতিদিনই নিহার গায়ে হাত তুলেছে সেটা রায়হান সাহেবের অজানা, হয়তো কখনো জানবেনই না। নিহা কখনো বলে না, বরং সবসময় রায়হান সাহেবের কাছে জয়ের প্রশংসা করে। রায়হান সাহেব সবসময় নিহাকে জিজ্ঞেস করে জয় ওকে কোনো রকম কিছু বলে কিনা, দুজনের মাঝে সব ঠিকঠাক আছে কিনা। নিহা বরাবরই মিথ্যা কথা বলে। এই তো কিছুদিন আগেও রায়হান সাহেব নিহাকে রুমে ডেকে নিয়ে পাশে বসে জিজ্ঞেস করেছিলেন, নিহা মা, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো এই বাড়িতে? আমি জানি শায়লা আর জেসি তোকে একটু অপছন্দ করে, তবে এটাও জানি জয় তোকে অনেক ভালোবাসে। তারপরও বলছি তোর আর জয়ের মধ্যে সব ঠিক আছে তো মা? তোকে জয় কোনো রকম কষ্ট দেয় না তো? কারণ একটা মেয়ে শ্বশুর বাড়িতে তার সবচেয়ে আপনজন হলো তার স্বামী। শ্বশুর বাড়ি বাকি মানুষগুলো যেমনই হোক, স্বামীটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব গোল্লা যাক। তাই জিজ্ঞেস করছি জয় তোর সাথে কেমন বিহেভ করে মা? মিথ্যা বলবি না আমায়। রায়হান সাহেবের কথাগুলো শুনে নিহা মনে মনে তাচ্ছিল্য হাসলো। নিহা জানে এখন এই মানুষটাকে মিথ্যে বলতে হবে, কারণ মানুষটা অনেক আশা করে ওকে তার ছেলের বউ বানিয়ে এনেছিল। ওনারই বাদ কি দোষ? উনি তো আর জানেন না ওনার ছেলে ওনার সামনে ভালো হওয়ার নাটক করে। উনি তো এটাও জানেন না ওনার স্ত্রী আর মেয়ের আচরণে নিহা যতটা কষ্ট পায় তার চেয়ে দ্বিগুণ কষ্ট পায় জয়ের আচরণে। এমন একটা দিন নেই যে জয় ওর শরীরে হাত তোলেনি। কখনো কখনো তো সকালে রাতে 2বারও জয়ের হাতে মার খেয়েছে নিহা। তবে সবটাই রায়হান সাহেবের অজানা, কারণ রায়হান সাহেবের সামনে জয় নিহার সাথে এমন বিহেভ করে যেন জয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। নিহাকে চুপ থাকতে দেখে রায়হান সাহেব আবারও প্রশ্ন করলেন, কি হলো মা, কিছু বলছিস না যে? আমি কিছু জানতে চেয়েছি, তোর সাথে কি জয় কোনো রকম খারাপ ব্যবহার করে? যদি সেও শায়লার জেসির মতো খারাপ আচরণ করে তাহলে আমাকে বল, আমি এক্ষুনি ওর ব্যবস্থা করবো, প্রয়োজনে এই বাড়ি থেকে বের করে দিব। বল মা। বাবা আপনি এসব কি বলছেন? জয় কেন আমার সাথে খারাপ ব্যবহার করতে যাবে? জয় আমার সাথে কোনো রকম দুর্ব্যবহার করে না। ও তো ভালোবাসে আমায়, আর ভালোবাসলে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে? তার মানে তুই খুশি আছিস মা? তুই জয়ের সাথে ভালো আছিস? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমার জন্য আপনি একদম টেনশন করবেন না। জয় আমাকে ভালোবাসে, আর ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না।
উল্টো মার জেসে একটু খারাপ আচরণ করলে আমার সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে একদিন। জেসির বিয়ে হয়ে গেলে তখন মাও বুঝতে পারবে তোমাকে। আপনি নিশ্চিন্তে থাকুন বাবা। আর জয় যদি আমায় কোনো কষ্ট দিত আমি তো সবার আগে আপনাকেই বলতাম, তাই না? সেটাই। যাক, শুনে নিশ্চিন্ত হলাম। সেদিন নিহার কথা শুনে রায়হান সাহেব অনেক খুশি হয়েছিলেন। ছেলে যেহেতু ওনার পছন্দকে পায়ে ঠেলে না দিয়ে বুকে টেনে নিয়েছে, রায়হান সাহেবও ছেলের প্রতি সন্তুষ্ট। ওনার বিজনেস হাত দিক না, অন্তত ওনার পছন্দের মেয়েকে তো স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, সেটাই বা কম কিসের। আজকালকার ছেলে মেয়েরা তো নিজের পছন্দেই বিয়ে করে নিয়ে আসে, তাও বাবা মাকে না জানিয়ে। হঠাৎ করে ঘরে বউ নিয়ে এসে বলে, বাবা আমি বিয়ে করেছি। তখন না থাকে কিছু বলার আর না থাকে কিছু করার। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলে নিহা টেবিল গুছিয়ে সেও ঋতুর সাথে কিচেনে বসে খেতে বসলো। খাওয়ার মাঝখানে হঠাৎই ঋতু বলে উঠল, ভাবি এখন কি ব্যথা একটু কমছে? নিহা খাবার খেতে খেতে শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ঋতু, এখন একটু কমেছে মনে হচ্ছে। ঘুমাইতে গেলে আবার ব্যথা লাগবো না তো? কি জানি, লাগলেও কিছুই করার নেই। এই লো, ভাত খাওয়া হইলে ওষুধগুলো খাইয়া নিও। নিহার দিকে একটা ব্যথার ট্যাবলেট আর একটা গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল ঋতু। নিহা হালকা হেসে বলল, আরে তুমি আবার এসব কেন আনতে গেলে? এমনি ঠিক হয়ে যেত। আর তাছাড়া বিকেলেই তো খেলাম মেডিসিন। তারপরেও এখন খাবার খেতে হবে। এত আঘাত নিয়ে তুমি রাতে ঘুমাবে কিভাবে? জ্বর আসে না তোমার? আরে না, জ্বর আসবে কেন? আমার ঘুম আসলে খবরই থাকে না। এজন্যই তুমি বুঝতে পারো না। তোমার হয়তো রাইতে জ্বর আসে। হয়তো বা, কে জানে। আচ্ছা, এখন কথা না বলে খেয়ে নাও তো। এরপর ঋতু আর নিহা দুজনে খাওয়া শেষ করে কিচেনটা গুছিয়ে যে যার রুমে চলে গেল। নিহা রুমে এসে দেখলো রুমটা খালি, তবে নাকে সিগারেটের গন্ধ আসছে। নিহার বুঝতে দেরি হলো না, জয় বেলকনিতে মদ আর সিগারেট দুটো একসাথে খাচ্ছে, কারণ জয়ের এটা নিত্যকার রুটিন। বাড়ির মেইন দরজার চাবি রায়হান সাহেবের কাছে থাকে বলে জয় রাতের খাবার খেয়েও আর বাইরে যেতে পারে না, তাই ঘরে বসে নেশাটা নিবারণ করে। আর নিহাকে কড়াভাবে বলে দিয়েছে যেন বাবার কানে এই কথা না যায়। নিহাও কখনো বলে না রায়হান সাহেবকে, তবে জয়ের মারের ভয়ে বলে না তা কিন্তু নয়। নিহা রায়হান সাহেবকে না বলার কারণ হচ্ছে সে ভালো করেই জানে যদি এই কথা রায়হান সাহেবের কানে পৌঁছে তাহলে জয়কে বাড়ি থেকেই বের করে দিবে, যেটা নিহা কিছুতেই চায় না। মেয়েরা আর যাই হোক, কখনো স্বামীর খারাপ কিছু হোক সেটা চায় না। তবে আশ্চর্যের বিষয় হলো জয় নেশা করলেও কখনো নেশাগ্রস্ত হয় না, অর্থাৎ মাতাল হয় না। পুরো এক বোতল মদ খেয়েও একদম ঠিকঠাকই থাকে। তবে জয় ঠিকঠাক থাকলেও নিহা যেন মদ আর সিগারেটের গন্ধে প্রতিদিন অতিষ্ঠ। না কিছু বলতে পারে আর না কিছু করতে পারে, কারণ বললেও যে নিজের দুঃখ নিজেই টেনে আনবে সেটা নিহা ভালো করেই জানে। বিয়ের পর প্রথম প্রথম তো নিহা গন্ধ সহ্য করতে না পেরে বমি করে দিত, তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ নাকি অভ্যাসের দাস, তাই নিহাও অভ্যস্ত হয়ে গেছে। যদিও বিয়ের পর গন্ধ সইতে না পেরে নিহা একদিন বলেছিল যেন এসব ঘরে না খায়, তবে এই একটা কথার বিনিময়ে জয় সেদিন নিহাকে জুতো দিয়ে মেরেছিল আর চেঁচিয়ে বলেছিল, তোর এত বড় সাহস, তুই আমাকে আমার ঘরে মদ খেতে বারণ করছিস? আমাকে মদ খেতে বারণ করার তুই কে? একে তো তোকে বিয়ে করে রাত 10টার আগে ঘরে আসতে হচ্ছে, তার উপর খাবার খেয়েও একটু বাইরে যেতে পারি না। তুই জানিস আমি আগে কয়টায় বাড়িতে আসতাম? 12টা 1টার দিকে, আর এখন বাড়িতে আসতে হয় রাত 10টার আগে। শুধু তোর জন্য এসব হয়েছে। আমি তোকে কখনো ক্ষমা করবো না। আমি ঘরে বসে মদ খাবো। তোর সমস্যা হলে তুই রুম থেকে বেরিয়ে যা, কিন্তু ফার্দার কখনো আমাকে এমন কথা বলার দুঃসাহস করবি না। একটা কথা কান খুলে শুনে রাখ, সবসময় নিজের সীমার মধ্যে থাকবি। কখনো আমার বউ হওয়ার চেষ্টা করবি না, তাহলে তোর জন্য ভালো হবে না। মাইন্ড ইট। সেদিনের পর থেকে নিহার কখনো কিছু বলেনি জয়ের মদ খাওয়া নিয়ে। যে যার মতো থাকুক না, সে যেন শুধু শুধু এসবে নাক গলাতে যাবে। নিহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্রতিদিনের মতো নিচে বিছানা করে শুয়ে পড়ল, কিন্তু শুতে গিয়েই তার হাজারো কষ্ট। আজকাল শুতে আসলে যেন শরীরের ব্যথাটা মাথা চাড়া দিয়ে ওঠে। কাল রাতের আর সকালের মারগুলোর জন্য সোজা হয়ে শুতে পারছে না, পিঠটা কিছুতেই বিছানার সাথে লাগাতে পারছে না। একপাশ হয়ে কতক্ষণই বা শোয়া যায়। তার ওপর ইদানিং নিচ থেকে ঠান্ডা ওঠে, যার ফলে নিহার রাতে প্রচুর শীত করে। এখন দিনের বেলায় গরম পড়লেও রাতের বেলায় যথেষ্ট শীত শীত অনুভূত হয়। আর সবচেয়ে বড় কথা হলো নিহার যে কাঁথাটা গায়ে দেয় সেটা একদম পাতলা, যার দরুন শীতটা নিহার আরো বেশি লাগে। নিহা শোয়া থেকে কয়েকবার বেলকনির দরজার দিকে উকি দিল, কিন্তু জয়ের আসার কোনো নামগন্ধ নেই। আচ্ছা, ওনাকে কি বলবো যে নিচে ফ্লোর থেকে ঠান্ডা উঠছে? উনি কি আমার কথা শুনবে? নাকি বললে মারধর করবে আবার? কিন্তু না বললেও তো উপায় নেই।
নিচ থেকে ঠান্ডা লাগে বলে আমি রাতে ঘুমোতেও পারি না, তার উপর সারা শরীর ব্যথা। কি করব আমি? ওনাকে কি বলা উচিত নাকি না বলাটাই শ্রেয়? নিহা যখন এসব 7-5 ভাবছিল তখনই বেলকনি দরজা বন্ধ করার আওয়াজ কানে আসলো। তাকিয়ে দেখে জয় ভেতরে আসছে। জয় এক নজর নিহা দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ল। নিহা কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে বসে জয়ের দিকে তাকালো। জয় তখন মোবাইলে কিছু একটা করছে, সম্ভবত ফেসবুকিং করছে। তবে জয়ের একটা বিষয় লক্ষ্য করে আজ নিহা একটু অবাকই হলো, আর সেটা হলো জয় আজকে মীরার সাথে কথা না বলেই বেলকনি থেকে চলে এসেছে। প্রতিদিন তো মদ খাওয়ার পর মীরার সাথে দীর্ঘ সময় কথা বলার পর রুমে আসে, আজ তাহলে কথা না বলে চলে আসলো কেন? কিন্তু নিহা বেশি সময় ধরে এসব ভাবলো না। সব ভাবনা একপাশে রেখে কাতর গলায় জয়কে ডেকে উঠল। শুনছেন? জয় ভ্রু কুঁচকে তাকালো নিহার দিকে, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? জয় কিছু একটা ভেবে বলল। না, বল। নিহা কয়েক সেকেন্ড চুপ থেকে শুকনো একটা ঢোক গিলে ভীতু কণ্ঠে বলল, আমার না নিচে থাকতে কষ্ট হচ্ছে, রাতে প্রচুর শীত করে, কাঁথাটাও পাতলা। আমি কি? পুরো কথা শেষ করতে পারল না নিহা, তার আগেই জয় রাগী কণ্ঠে বলল, তার মানে তুই এখন বলতে চাইছিস যে আমি যেন তোকে পাশে নিয়ে ঘুমাই? তাহলে বলবো তুই জেগে জেগে এই স্বপ্ন দেখা বন্ধ করে দে, কারণ আমি কোনোদিনও তোকে বিছানায় আমার পাশে জায়গা দিব না। তুই যেখানে আছিস তোর জায়গা ওইখানে। আমার পাশে শোয়ার মতো তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, তুই তো আমার বেড পার্টনার বাদ দিয়ে রুম পার্টনার হওয়ারও যোগ্যতা রাখিস না। তাহলে তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার পাশে আমার বিছানায় জায়গা দিব? যেখানে আছিস সেখানেই থাক। শীত পড়ছে বলে মিথ্যা নাটক করিস না। কোনো শীত টীত পড়ছে না। শীত আসলে তোর জন্য একার জন্য আসবে না, আমাদের জন্য আসতো। কই, আমাদের তো কোনো শীত টীত লাগছে না। যত সব নাটকবাজ। এত চলে যেতে বলি, চলে তো যায় না, উল্টো সব সময় দেখবো চোখের সামনে সে ঘ্যানর ঘ্যানর করছে।